কাউয়া পাখি ডালিম গাছে টিয়া কাজ পেলে চল না থেমড়ি বাসর সারি গিয়া। জাঙ্কুকের আরেক সুরে নির্লজ্জ গান কানে আসেতে তবুও সে কোনো কথা না বলে আপন গতিতে সবজিগুলো কাটতে থাকে। কাজের যেন অন্ত নেই, একের পর এক কাজ লেগেই আছে। সেই কাক ভোর হতে তে শুরু করেছিল, আর এখন রাত প্রায় 12টা, তাও যেন অডেল কাজ পড়ে আছে। বিয়ে বাড়ির হাজারটা কাজের মধ্যে রাত 10টার পর হতেই শুরু হয়েছে আরেক ধরনের অত্যাচার। জাঙ্কুক সেই কখন থেকে তের পিছনে ঘুরঘুর করছে, তার মনে আসা বিক্ষিপ্ত শব্দগুলোকে একটি সুরের আওতায় এনে তেকে শুনিয়েই চলেছে। প্রথম দিকে তে খুব করে জাঙ্কুককে বকে দিলেও জাঙ্কুক দমেনি, বরং দ্বিগুণ উৎসাহ নিয়ে নিজের বউকে জ্বালাচ্ছে সে। জাঙ্কুক হঠাৎ করে তেকে পিছন থেকে জাপটে ধরে, এতে তে একটুর জন্য হাত কাটতে গিয়ে বেঁচে যায়। সারাদিনের ক্লান্তি সয়ে তের শরীর জাঙ্কুকের ভর সহ্য করতে পারে না। তে খানিকটা রুষ্ট কণ্ঠে জাঙ্কুককে বলে, আপনি এবার থামবেন নাকি আমি সুগা ভাইকে ডাক দেব? ভাইয়াকে কেন আমাদের মধ্যে টানছো? ওকে ওর জানেমানকে নিয়ে থাকতে দাও, আর আমাকে আমারটা নিয়ে। চল না সেমরি, পাট খেতে যাই। আপনি যান, আমার অনেক কাজ পড়ে আছে। একদম জ্বালাবেন না তো বলে দিলাম। বিয়ে বাড়িতে কত কাজ জানেন আপনি? সব ছেড়ে আমি এখন আপনার সাথে রসলীলায় মাত। এত শেফ মেট থাকতে তোমায় কেন কাজ করতে হবে? তুমি কেন বুঝছো না? তোমার এই কাজ নামক বাহানাগুলো আমার ভীষণ বিরক্ত লাগে। বংশের বড় ছেলে বিয়ে রান্না বান্না নাকি শেফ করবে, ভালোই বলেছেন। আরে আমার ভাসুরের বিয়ে, আর আমি এতটুকু দায়িত্ব পালন না করতে পারলে কিসের বউ আমি এই বাড়ি? জাঙ্কু মুখ ভার করে তাকায় তের দিকে। তেকে সে বোঝাতে চায় যে তার অভিমান জমেছে। সব দিক সামলাতে গিয়ে তুমি আমার মতো একটা লয়াল ভার্জিন আর হ্যান্ডসাম ছেলেকে দূরে সরিয়ে দিচ্ছ। দিস ইজ নট ফেয়ার। জাঙ্কুকের বলা শেষ কথাটা শুনে তে হকচকিয়ে ওঠে। বড় বড় চোখে সে তাকায় জাঙ্কুকের দিকে। এই মাসুম চেহারার ছেলেটার মাথায় যে কত দুষ্ট বুদ্ধি ঘোরে সেটা তে ছাড়া আর কেউ আন্দাজ করতে পারবে না। আপনি ভার্জিন, এটাও সম্ভব? প্রতিটা রাত আমাকে জ্বালিয়ে এখন ভার্জিন সাজছেন? ভালোই ধান্দাবাজ তো আপনি। জাঙ্কুক এক হাত দিয়ে নিজের চুলগুলো লাড়তে লাড়তে বলল, ভার্জিনই তো, যার বউ কাজের বাহানা দেখিয়ে স্বামীর কাছে আসতে চায় না, সেই স্বামী ভার্জিন না হয়ে পারে? আর কি বললে? আমি ধান্দাবাজ? আমার মতো ধোয়া তুলসী পাতা চরিত্রওয়ালা ছেলেকে তুমি ধান্দাবাজ বললে? বেশ করেছি বলেছি। এখন যদি আরেকবার আমার কাছে আসতে দেখি, এই খুন্তি দিয়ে আপনার মাথা ফাটিয়ে দেব। কি এত বড় অপমান! যা, আমু না তোর কাছে সেমরি, তুই থাক তোর কাম লইয়া। তোর কপালে স্বামীর শোধ জুটবো না। শরীর শুকাইয়া হাড্ডিসার হইয়া পড়িয়ে থাকতি স্বামীর একটু আদর পাওয়ার আশায়। অভিশাপ দিয়ে গেলাম তোরে, আমার অভিশাপ আবার লেগে যায়। এই বলে জাঙ্কুক রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে যায়। তে এবার কিছুই বলল না, সে আপন গতিতে কাজ করতে থাকে। কালকে সুগা ভাইয়ের বাগদান অনুষ্ঠান, যে কাজ পড়ে রয়েছে সেগুলো কাক ভরে উঠেও শেষ করা সম্ভব নয়। তাই রাতেইতে যতটুকু পারছে সব শেষ করে নিচ্ছে। অনেক বছর ধরে লন্ডনে বসবাসের ফলে জাঙ্কুক আর সুগার পরিচিত লোকের সংখ্যা কম না, তাই আত্মীয় স্বজন গুটি কয়েক হলেও বিয়ের আয়োজন বিশাল। লন্ডনের মাফিয়া কিং এর বড় ভাইয়ের বিয়ে বলে কথা, যত ধুমধামের সাথে করা যায় সেই ব্যবস্থাই করেছে জাঙ্কুক। কাজ করার ফাঁকে নিজের উন্মুক্ত কোমরে কারো হাতের স্পর্শ পাইতে কিন্তু সে অবাক হয় না, কারণ সে জানে এটা তার পাগল জাঙ্কুক ছাড়া আর কেউ না। যতই রাগ করুক, জাঙ্কুক তেকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। জাঙ্কুক তের খোলা পিঠে নিজের ঠোঁট ছুঁয়ে একটি গভীর চুমু খায়, তারপর তের কাঁধে মাথা রাখে। হাসে পারছে আন্ডা, তুই আমার সান্ডা, মুরগি পারছে ডিম, মুই তোর কিং। জাঙ্কুকের মুখে এমন কবিতা শুনে তে এবার হাসতে বাধ্য হয়। তেকে হাসতে দেখে জাঙ্কুকও মনে মনে খুশি হয়। সে তেকে নিজের দিকে ফিরিয়ে নিজের সাথে মিশিয়ে ফেলে। হয়েছে তো অনেক কাজ, এখন তো আমায় একটু সময় দেওয়া যায় নাকি? জাঙ্কুক, আপনি কেন অবুঝের মতো করছেন? দেখছেন তো এখনো কত কিছু করার বাকি। তে হঠাৎ থেমে যায়, তার মাথায় একটা বুদ্ধি খেলে। সে জাঙ্কুকের গালে হাত রেখে নরম গলায় বলে, আহারে আমার স্বামীটা বউকে চাই। জাঙ্কুক হ্যাঁ সূচক মাথা নাড়ে, তাহলে আমার কাজে সাহায্য করেন।
তাহলে আমার কাজও তাড়াতাড়ি হয়ে যাবে আর আপনিও তখন আপনার কাজ করতে পারবেন। তের কথা শুনে জাঙ্কুকের চোখ খুশিতে জ্বলজ্বল করে ওঠে। বলো কি কাজ, আমি সব করে দিচ্ছি। বাসনগুলো ধুয়ে ফেলুন তো। জাঙ্কুক সিঙ্কের দিকে তাকায়। পাহাড় সমান উচ্চতায় প্লেটের শাড়ি দেখে তার চোখ তো চরক গাছ। এত বাসন ধুলে তো রাত গড়িয়ে কাল বিকেল হয়ে যাবে। তুমি কি আমাকে শাস্তি দেওয়ার প্ল্যান করছো তে? ভালো কথা বললাম, ভালো লাগলো না আপনার? মন চাইলে করুন, না চাইলে রুমে গিয়ে ঘুমান। জাঙ্কুক কি করবে বুঝতে না পেরে শেষে প্লেট ধোয়ার কাজে লেগে পড়ে। এসেছিলাম বউকে আদর করতে, সে কিনা আমার হাতে বাসন ধরিয়ে দিল। হে আল্লাহ, এটা তোমার কেমন বিচার? কেন যে এই আনরোমান্টিক বউকে বিয়ে করতে গেছিলাম, এই নিরসতার চাপে নিজের রসে বের হয়ে যাচ্ছে। রুফটপে পেস্টেল রঙের ডাইনিং এ বসে হুইস্কির বোতল সাবার করছে জাঙ্কুক। বাংলাদেশে তখন বসন্তের শুরু, তবে লন্ডনে তখনও শীত। বৈরী আবহাওয়ার মাঝে বিকেলের মনোমুগ্ধকর সানসেট বড্ড টানে জাঙ্কুককে। লন্ডনে প্রতি 5 মিনিটে ওয়েদার পরিবর্তন হয়। এই বৃষ্টি, এই রোদ, এই কুয়াশা। তবে আজকের বিকেলটা সত্যি সুন্দর। ঠান্ডা হাওয়া তাকে ছুঁয়ে পিছনে চলে যাচ্ছে। জাঙ্কুক চোখ বুজে সেই ঠান্ডা বাতাসটা উপভোগ করছে। হঠাৎ তার হাত থেকে হুইস্কির গ্লাসটা কেউ কেড়ে নিলে জাঙ্কুক তৎক্ষণাৎ রাগী চোখে তাকায়। কিন্তু পরক্ষণেই সেই রাগ মিলিয়ে গিয়ে মুগ্ধতা ছড়িয়ে যায় জাঙ্কুকের চোখে মুখে। তের আরেকটা হাত ধরে সে তেকে নিজের কাছে টেনে নেয়। তারপর নিজের কোলে বসিয়ে তের ঘাড়ে মুখ গুজে বলে, আমার ছেমড়িটা এখানে কেন? বিয়ের সব কাজ কি শেষ? তে তার সর্বশক্তি দিয়ে হুইস্কির গ্লাসটা বাইরে ফেলে দেয়। তারপর শক্ত চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে, আপনি এসব কবে ছাড়বেন? এসব সাইপাস গিলে কেন নিজের সাথে আমাকেও তিলে তিলে শেষ করে দিচ্ছেন? হুইস্কি আমার নিঃসঙ্গতার সঙ্গীতে, এটা আমাকে ছাড়তে বলো না প্লিজ। কেন বলবো না বলুন? স্ত্রী হয়ে আমি তো নিজের ভালোবাসার মানুষটাকে শেষ হয়ে যেতে দেখতে পারি না। আমার কিছু হয়ে গেলেও তোমার চিন্তা নিতে, আমার যা স্থাবর অস্থাবর আছে সেসব দিয়ে আমার আর 10 প্রজন্ম চলতে পারবে। জাঙ্কুকের কথা শুনে তের মনে অভিমান জমে। টাকা পয়সা দিয়ে কি সবকিছু হয়? আপনি যদি না থাকেন তাহলে আমি কি করব এই টাকা পয়সা দিয়ে? আমার শুধু আপনাকেই প্রয়োজন। কিন্তু তোমার মনে রাখা দরকার আমি একজন মাফিয়া, যে কোনো সময় আমার প্রাণ নাশ হতে পারে। তাই তো বলছি এসব ছেড়ে দিন। জাঙ্কুক এবার চোখ মুখ শক্ত করে তেকে নিজের কোল থেকে সরিয়ে দাঁড়িয়ে পড়ে। এটা সম্ভব না। দেখবেন আপনার এই অন্যায় সাম্রাজ্যের জন্যই একদিন আপনি আমাকে হারিয়ে ফেলবেন। কাল রাত থেকে তে জাঙ্কুকের সাথে একটিও কথা বলেনি। জাঙ্কুক যতবার তের কাছে আসতে চেয়েছে তে ততবারই কোনো একটা অজুহাত ধরে রুমের বাইরে চলে গিয়েছে। কৌশল করে নিজের ধারেও ঘেঁষতে দেয়নি জাঙ্কুককে। রাত তখন প্রায় 12টা ছুঁই ছুঁই। তে আন্দাজ করেছে যে জাঙ্কুক এতক্ষণে ঘুমিয়ে পড়েছে, তাই এখন রুমে গেলেও ওর সামনাসামনি হওয়ার ভয় নেই। এই ভেবে তে আস্তে আস্তে পা ফেলে চুপিসারে ওদের রুমে যায়। তে প্রতিটা কাজই এমন ভাবে করে যেন জাঙ্কুকের ঘুম না ভাঙে। দরজা খুলে তে খুশি হয়। সে যা ভেবেছে ঠিক তাই। জাঙ্কুক এখন চাদর মুড়ি দিয়ে নাক ডেকে ঘুমাচ্ছে। তেও খুশি মনে পরে থাকা ভারী শাড়িটা চেঞ্জ করে একটি সাদা টপ আর কালো প্লাজো পরে নেয়। জাঙ্কুকের আবদার মেটাতেই তেকে সবসময় শাড়ি পরে থাকতে হয়। শাড়িতে তেকে বেশ সুন্দর লাগে বিধায় জাঙ্কুকের এই আবদার। তে রুমের লাইট অফ করে টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে সবে বিছানায় বসেছে শোয়ার জন্য। অমনি পিছন থেকে চাদর মুড়ি দিয়ে জাঙ্কুক থেকে জাপটে ধরে। ঘটনাটা এত দ্রুত ঘটে যে তে প্রথমে ভীষণ ভয় পেয়ে যায়। নিজেকে ছাড়ানোর জন্য হাত পা ছোড়াছুড়ি করতে থাকে। কিন্তু কিছু সময় অতিবাহিত হলে তার বুঝতে বাকি থাকে না এটা তার স্বামী ছাড়া আর কেউ নয়। জাঙ্কুক এক টানে তেকে নিজের সাথে জড়িয়ে চাদরের নিচে নিয়ে যায়। তারপর তার উপরে নিজের শরীরের ভর ছেড়ে বলে, এত ভয় পাওয়ার কি আছে? আমি তো ধরেছি তোমায়। এমন ভাব করছো যেন পরপুরুষ এসে ছুঁয়েছে তোমায়। আমি থাকতে এই বাড়িতে অন্য কেউ প্রবেশ করতে পারবে না তে, মনে রেখো। আপনি কি করছেন কি? ছাড়ুন আমাকে। উফ, ছাড়ার জন্য তো ধরিনি বেবি, এখন একটু আদর চাই। বিকেলে রাগারাগি করেছো, এখন একটু রোমান্স করো, হিসাব বরাবর। আমার এখন মুড নেই, আমার ভীষণ ঘুম পাচ্ছে, ছাড়ুন আমাকে। না, এখন তো তোমার ছাড় নেই পাখি,
আসো না একটু লুডো খেলি। ছাড়ুন না হয় আমি কিন্তু চিৎকার করব। করো করো, মানুষ বুঝুক। সামনে শীতকাল আসার আগেই আমাদের আন্ডা এসে যাবে। জাঙ্কুক তার বউকে ভালোবাসতে জানে, আবার ভালোবাসা আদায়ও করতে জানে। এই বলে জাঙ্কুক তের শরীরের উপরে উঠে পড়ে। অজস্র চুমু আর আদরে স্পর্শের সামনে তে নিজের রাগ বজায় রাখতে পারে না, নিজেকে বিলিয়ে দেয় তার একমাত্র বৈধ পুরুষের কাছে। আজ সুগার জিমিনের গায়ে হলুদ। লন্ডনের পাশ্চাত্য সংস্কৃতির মাঝেও যে এমন বাঙালিয়ানা ভরা বিয়ের আয়োজন করা যায় তের সেটা ধারণাই ছিল না। তবে ভিন দেশে বসে নিজেদের নিয়ম অনুযায়ী বিয়েটা করতে পারছে, এতেই তে খুশি। এই লোকজন এত কাজের মধ্যেও তে হয়তো কয়েক মুহূর্তের জন্য জাঙ্কুকের কথা ভুলে যায়, কিন্তু জাঙ্কুক ঠিকই একটু পর পর এসে দেখে যায় তার বউ কি করছে, খেয়েছে নাকি। বউয়ের প্রতি এত দরদ দেখে কিছু আত্মীয়ের আবার গা জ্বলে যায়, তবে সেটা সংখ্যায় অনেক কম। জাঙ্কুকের ফুপি ভীষণ খুশি হন তার ভাতিজার এমন কেয়ারিং সাইড দেখে। তেকে কাছে দেখে তিনি তার মাথায় হাত রেখে বলেন, ভাগ্যগুণে অমন স্বামী পেয়েছিস মা, ছেড়ে যেতে দিবি না, একেবারে আঁচলের সাথে বেঁধে রাখবি। তে প্রতি উত্তরে কেবল মুচকি হাসে, কারণ সেও জানে জাঙ্কুক তাকে কতটা ভালোবাসে। বাড়ির রীতি অনুসারে বাড়ির বউকে কনের বাড়িতে হলুদের ডালা নিয়ে যেতে হয়। বাড়ির বউ বলতে কেবল তে, ছোট বউ হলেও এই পরিবারের একমাত্র বউ হওয়ার দরুন তাকেই যেতে হবে। কিন্তু এ বিষয়ে বাদশাতে জাঙ্কুক, সে কিছুতেই তার বউকে একা যেতে দেবে না। শেষে তার ফুপুর আশ্বাস পেয়ে তেকে চোখের আড়াল করতে বাধ্য হয়, কিন্তু তবু তার মন একটু খচখচ করতেই থাকে। আজ হলুদ রঙের জামদানি পরেছে তে, সেই সাথে হালকা সোনার গহনা, দু হাত ভরা হলুদ কাচের চুড়ি আর খোপায় ফুলের গাজরা। সব মিলিয়ে হলুদ পরির চেয়ে কম লাগছে না তেকে। সবই জাঙ্কুক পছন্দ করে এনে দিয়েছে। গাড়ি থেকে নামতেই তের চোখে পড়ে এক বিশালাকার ডুপ্লেক্স বাড়ি, ভীষণ মার্জিতভাবে সাজানো। আলোয় চোখ ধাঁধিয়ে যাচ্ছে তার। তে আশপাশ দেখায় এতটাই মশগুল ছিল যে হাঁটতে গিয়ে একজনের সাথে সে ধাক্কা খায়। এতে পড়ে যেতে নিলে অপর মানুষটা তার হাত ধরে তাকে দাঁড় করায়। তে লজ্জায় মরে যাচ্ছে। সে একজনের বউ, তবুও অন্য পরপুরুষের হাতের ছোঁয়া তার গায়ে লেগেছে, যদিও ইচ্ছাকৃত নয়, তবুও তো হয়েছে। কয়েক মুহূর্ত মুখ নিচু করে রাখার পর মুখ তুলে সামনের মানুষটার দিকে তাকায় তে। লোকটা এক দৃষ্টিতে তের দিকেই তাকিয়ে আছে। এভাবে একটা লোককে নিজের দিকে বেহায়ার মতো তাকিয়ে থাকতে দেখে মনে মনে রাগ হয় তার। তে অন্যদিকে ফিরে বলে, সরি, আমি দেখতে পাইনি, মাফ করবেন আমায়। এই বলে হন হন করে চলে যায় তে। চেহারা ইংরেজদের ছাপ, বলতে গেলে ইংরেজ বেশভূষা। 6 ফিট লম্বা ইউনো নামের ছেলেটা তের যাওয়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে মুচকি হেসে দেয়। ইন্টারেস্টিং। বিকেল হলে হলুদের অনুষ্ঠান শুরু হয়। সবার মাঝে তে এক ফাঁকে একটুখানি হলুদ ছুঁয়ে দিয়ে আসে জিমিনের গালে। তারপর ভিড় থেকে একটু আড়ালে এসে দাঁড়ায় তে। এত কোলাহল ভিড়াভিড়ি খুব একটা ভালো লাগে না তার, তাই একটু দূরে সরে আসায় মন্দ লাগছে না তার। হঠাৎ নিজের পেছনে কারো অস্তিত্ব অনুভব করায় তে পিছন ফিরে তাকায়। নিজের পেছনে সেই ইংরেজদের মতো দেখতে লোকটাকে পকেটে হাত গুজে দাঁড়িয়ে থাকতে দেখে থতমত খায় সে। মুহূর্তের মধ্যেই একটু দূরে সরে গিয়ে ইউনোকে উদ্দেশ্য করে বলে, আপনি এখানে? আমার কাজিন আর বিয়েতে আসার জন্য কি আমায় পারমিশন নিতে হবে মিস? না না, আমি তা বলিনি। আপনি আমার একেবারে পিছনে এসে দাঁড়িয়েছেন তাই জিজ্ঞাসা করেছি। ইচ্ছে হয়েছে তাই দাঁড়িয়েছি। আপনার গায়ে তো স্পর্শ করিনি, তাহলে সমস্যা কোথায়? তে বুঝতে পারে লোকটা সুবিধার না, তাই কথা না বলে দূরে থাকাই ভালো। যেই ভাবা সেই কাজ। তে চুপ করে সরে গিয়ে হলরুমের অন্য পাশে চলে যায়। সেখানে একটি খালি চেয়ারে বসে নিজের ফোন ঘাঁটতে থাকে সে।
জাঙ্কুক সখানে মিস কল দিয়েছে, কিন্তু এখানে বিয়ে বাড়ির বাজনা আর কোলাহলের কারণে কিছুই শুনতে পাইনি তে। এখন কল ব্যাক করলেই যে হাজারটা কথা শুনতে হবে সেটা ভালোই বুঝতে পারছে তে, কিন্তু কল ব্যাক না করলেও কপালে দুঃখ আছে তার। এসব ভাবতে ভাবতেই জাঙ্কুকের আরেক দফা ফোন আসে তার মোবাইলে। তে অত কিছু চিন্তা না করে কল রিসিভ করে সোজা বাগানের দিকে হাঁটা দেয়। ওই চেমনি, ফোন ধরিস না কেন? অবহেলা করতেছিস আমায়? এই জিয়ন জাঙ্কুককে, হাজারো মেয়ের ক্রাশকে? আপনি হাজার মেয়ের ক্রাশ নাকি আস্ত একটা বাস সেটা তো আমি জানি। কি জন্য কল করেছেন সেটা বলুন। রাগ করে আছো এখন আমার উপর? রাগ? সেটা আবার কি? মেয়ে মানুষের আবার রাগ আছে নাকি? আচ্ছা পাখি, রাগ করো না। আমি না আমাদের বাচ্চা দুটোকে এখানে নিয়ে এসেছি। ভালো করেছি না? বাচ্চা? আমাদের আবার বাচ্চা হলো কবে? আমাদের তো সেদিন মাত্র বিয়ে হলো। তো কি হয়েছে? আমি তো বিয়ের আগেই বাচ্চার বাপ হয়ে গেছি। এতটুকু স্ট্যামিনা আর পাওয়ার না থাকলে কি মাফিয়া হওয়া যায় বলো? ওই খাটাসের বাচ্চা, সত্যি করে বল, তোর কয়টা মেয়ের সাথে পিরিত চলে? তলে তলে টেম্পো চালাস তুই, তাই না? আজ বাসায় এসে নেই। সুগাবাইকে দিয়ে যদি তোর পিঠের ছাল না উঠিয়েছি তাহলে আমিও মাফিয়া কিং এর বউ না। আরে আরে আরে, রাগ কেন করো পাখি? আমি তো ঝন্টু মন্টুর কথা বলছিলাম। ওহ, তাই বলুন। আমি তো ভেবেছিলাম মানে আমি এখন রাখি, ফুপু ডাকছে। আরে দাঁড়াও, আরে যা, ফোন কেটে দিল। যে জিনিসটার জন্য কল দিলাম সেটাই তো বলা হলো না। এখন এই চিকাগুলোকে আমি কি করব? জাঙ্কুক তার আশেপাশে চায়। বাড়ির নিচের বেসমেন্টে বড় বড় ইঁদুরের বাস। প্রায়শই তারা বাড়ির ভিতরে হানা দেয়। ড্রয়ার আর আলমারির কাপড়ের 12টা বাজায়। আর জাঙ্কুক তার প্রিয় স্যুটটা বের করতে গিয়ে দেখে ইঁদুরগুলো 3 জায়গায় কেটে রেখেছে। প্রিয় স্যুটটার বেহাল দশা দেখে রাগে গজগজ করতে করতে জাঙ্কুক বন্দুকটা হাতে নিয়ে বেসমেন্টে যায়। উদ্দেশ্য এই বন্দুকের গুলি দিয়ে ইঁদুরের খুলি উড়িয়ে দেবে। কিন্তু সেখানে পৌঁছানোর পর সে বুঝতে পারে আসলে এটা ইঁদুরের রাজত্ব। একা সে কিছুই করতে পারবে না। লন্ডনের মাফিয়া হলেও এখানের মাফিয়া ইঁদুর। এই চিকাগুলোর একটা ব্যবস্থা করেই ছাড়বে আজ। এবার তেদের যাবার পালা। জিমিনের কাছ থেকে বিদায় নেওয়ার সময় জিমিনকে তে বলে, আজ যাচ্ছি, কিন্তু কালকে যাওয়ার সময় তোমাকে নিয়ে যাব কিন্তু ভাবি। জিমিন এক লজ্জা মিশ্রিত হাসি হাসে। ভাবি, লজ্জা পাচ্ছ? আমার ভাসুর যে তোমার পথে বসে আছে। কবে কাল সকাল হবে আর তোমায় সে নিয়ে যাবে। তারপর তের কথায় জিমিন আরো বেশি লজ্জা পায়। তার গাল দুটো কাশ্মীরের আপেলের মতো লাল বর্ণ ধারণ করে। তে, তোমার মাথায় কিন্তু আমি একটি গাঁটটা মারবো। সম্পর্কে আমি তোমার চেয়ে বড়। বড়দের নিয়ে মজা করতে নেই। মজা করছি না ভাবি, ভয় হচ্ছে। তোমার দেবর তো পাট খেতেই কাম সেরেছে, আর তোমারটা না জানি কোথায় হয়। কি সেরেছিল? মানে বাসর। তের কথা শুনে জিমিন যেন আকাশ থেকে পড়ে। চোখ মুখে আশ্চর্যতার ছাপ দেখে তে হেসে দেয়। তুমি জানো না তোমার দেবর যে কি পরিমাণ লুচ্চা। আসলে ও একটা লুচ্চা। নিজের সাথে সাথে পাট ক্ষেতটারও বদনাম করে ছেড়েছে। আরো কিছু খুনসুটি যুক্তি কথা শেষ করে তেরা যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। তবে গাড়িতে বসার আগে তে দেখতে পায় দুতলার বারান্দায় হেলান দিয়ে ইউনো তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মুখে রহস্যময় হাসি, ভীষণ অপ্রীতিকর। তে নিচ থেকে দৃষ্টি সরিয়ে গাড়িতে বসে পড়ে। ইউনোর দিকে তাকানোর সাহস করে না সে, কিন্তু ইউনো এখনো তের দিকেই চেয়ে আছে। তেদের গাড়ি দৃষ্টি সীমানার বাইরে চলে গেলে ইউনো নিজে মনে মনে বলে, আশা করি আমাদের আবারও দেখা হবে মিস তে। উপস, সরি মিসেস তে। তোমাকে যে এই ডেভিলের ভীষণ মনে ধরেছে। হও তুমি অন্যের কেউ, তাতে আমার কিছু যায় আসে না। তোমার আমাকে চাই মানে চাই। ইউ আর অনলি ফর মি। জাঙ্কুকের কাঁধে মাথা রেখে চুপ করে পানিতে পা ডুবিয়ে বসে আছে তে। রাত তখন অনেক, চারিদিকে নিস্তব্ধতা, কেবল পানির কলকল শব্দই শোনা যাচ্ছে। জাঙ্কুক তের কপালে আলতো চুমু দিয়ে
তার ঝন্টু মন্টুকে ডাক দেয়। জাংকুকের গলা শোনা মাত্রই পুকুরের ওপাশ থেকে কুমির দুটো জাংকুকের কাছে চলে এলো। এবার তে আর ভয় পায় না, মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে জাংকুকের দিকে। ছেলেটা কত যত্ন করে খাবার খাওয়াচ্ছে কুমির দুটোকে। যে প্রাণী কে মানুষ ভয় পায়, তাদের এত কাছে এসেও জাংকুকের চেহারায় ভয়ের লেশমাত্র নেই। আবার কুমির দুটো কেমন পোষ মেনে নিয়েছে জাংকুকে। জাংকুক কি নিজের সন্তানও ঠিক এমন ভাবে যত্ন নেবে? আর চোখে তেকে তাকিয়ে থাকতে দেখে জাংকুক বলে, অমন করে তাকিয়ে থেকো না সোনা, পরে পুকুর পাড়ে কন্ট্রোললেস হয়ে যাব। পরে কিন্তু আমাকে দোষ দিতে পারবে না। জানোই তো, উত্তেজনা উঠে গেলে আমার আবার হুঁশ থাকে না। তে মুচকি হাসে, তারপর সামনের দিকে চেয়ে বলে, পরিবেশটা কেমন গুমোট, মাথা ধরে যাচ্ছে আমার। জাংকুক তাড়াতাড়ি করে তের পাশে এসে বসে পড়ে। তাহলে একটা গান গাই, অনেক রোমান্টিক, ঋতুরাজ বসন্ত নিয়ে গান। তে অবাক গলায় বলে, আপনি গান গাইতেও পারেন? কেন, জীবনে প্রথম শুনলে বুঝি? কতবারই তো তোমাকে গান গেয়ে শুনিয়েছি, তবে এগুলো আমার নিজের বানানো অস্কার প্রাপ্ত গান। তবে আজকে তোমাকে অন্য মানুষের গান শোনাবো। তে উদাস কণ্ঠে বলে, আচ্ছা শোনান। জাংকুক কেসে গলা পরিষ্কার করে তারপরে শুরু করে, তুমি বন্ধু কানা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় চিনতে পারিনি। সাদা সাদা কালা কালা রং ধরেছে সাদা কালা, হয়েছি আমি মন পাগলা বসন্তকালে। আরে থামেন থামেন, রাত বিরাতে কি চিৎকার চেঁচামেচি শুরু করেছেন? আর এটা আপনার বসন্তকাল নিয়ে গান? হ্যাঁ, কোনো সন্দেহ আছে নাকি? তার সাদা পাখি আর কালা পাখিটা কে? আমি সাদা পাখি আর তুমি কালা পাখি। আপনি কি ইনডাইরেক্টলি আমাকে কালো বললেন? আমি কোন দিক থেকে কালো? ব্রিটিশ ম্যামদের সামনে কি তুমি কালো না? বাঙালি মেয়ে, দেশে তুমি যতই ফর্সা হও না কেন, এখানে সবাই তোমাকে কালোই বলবে। ও, এখন তো আমাকে কালো লাগবে। সাদা চামড়ার মেয়েরা তো আপনার চারপাশে সর্বক্ষণ ঘুরে বেড়ায়। দেশে তো আমাকে পাওয়ার জন্য পাগলা কুত্তা হয়ে গিয়েছিলেন। বোগাম ভাইয়ের সাথে কি লড়াইটাই না করলেন। আজ বোগাম ভাইয়াকে বিয়ে করলে মামুনির কাছেই থাকতে পারতাম। জাংকুক সজোরে তের মুখ চেপে ধরে। রাতের আধারেও যেন জাংকুকের লাল বর্ণ চোখ দুটো স্পষ্ট দেখা যাচ্ছে। এক তো মুখে অন্য পুরুষের নাম নিবি না ছেমড়ি। বিয়ে করেছি বলে যে শাস্তি দিতে পারবো না, এটা ভুলেও ভাববি না। আরেকবার যদি শুনি জিভ কেটে ফেলবো তোকে, পরে সারা জীবনের জন্য বোবা হয়ে থাকবি। তে ভয়ে আর কিছু বলে না, চুপ মেরে তার জায়গায় বসে থাকে। জাংকুক উঠে তেকে কোলে তুলে তাদের রুমের দিকে এগোতে থাকে। রুমে ঢুকে তেকে বিছানায় ফেলে দেয়। এক মুহূর্ত নষ্ট না করে জাংকুক তের উপরে উঠে পড়ে। তের ঠোঁটে রাবলি কিস করতে থাকে। এক পর্যায়ে ঠোঁট ছেড়ে বুক এবং গলায় নেমে যায়। আর জাংকুক রাগান্বিত স্বরে বলে, এই ঠোঁট দিয়ে অন্য পুরুষের নাম নিয়েছিস না? আজকে তোকে এমন পানিশমেন্ট দেব, জীবনে অন্য কোনো পুরুষের নাম মুখে নেওয়ার আগে 10 বার ভাব। জাংকুকের উন্মাদনা তেকে উন্মাদ করে তোলে। জাংকুক তার সর্বোচ্চ ভালোবাসা উজাড় করে দেয় তেকে। তেও পরম আবেশে সেই ভালোবাসা গ্রহণ করতে থাকে। তার বউ পাগল মাফিয়াকে সেও যে বড্ড ভালোবাসে। আর সুগা ভাইয়ের বিয়ে, সকাল থেকে বাড়িময় তোড়জোড় চলছে। সকল কিছুর হেড যেন তে। সেই কাক ভরে ঘুম থেকে উঠেছিল, তারপর থেকে লেগে গেছে কাজে। জাংকুক তখনও ঘুমে। ঘুম ভাঙলে নিজের চারপাশের বিছানা হাতড়েও যখন বউয়ের ছোট্ট দেহখানি খুঁজে পায় না, তখন সে আনমোড়া ভেঙে বিরক্তির চোখে বলে, না নেই, সকাল হতে না হতেই চলে গেছে। তার উদ্দেশ্য ছিল বউয়ের একটু আদরে স্পর্শ পেয়ে তারপর ঘুম থেকে ওঠা, কিন্তু তার হলো কই। গত কয়েকদিনের মতো আজও নিরামিষ ভাবে ঘুম ভেঙেছে তার। মুখটা গোমড়া করে শাওয়ার করতে চলে যাওয়ার সময় জাংকুকের চোখে পড়ে তে আগেই তার জন্য একটি ধূসর রঙের পাঞ্জাবি আর পায়জামা, একটি তোয়াল বের করে রেখে গেছে। এগুলো হাতে নিয়ে মুচকি হাসে। হাজারো ব্যস্ততার মাঝেও যে সে তের প্রাণ কেন্দ্র, সেটা তো সে জানতোই। আজ একটু নিশ্চিত হয়ে নিল। হাট্টিমাটিম টিম, তোদের ভেজে খাবো ডিম। একটু আদর না পেলে মাফিয়া কিং, তোর মাথায় গজিয়ে দেব শিং। ঠোঁট দুটো ফাঁক করে এই সুরে নাচতে নাচতে প্রায় 8 ঘন্টা পর জাংকুক গোসল শেষ করে বের হয়। নতুন পাঞ্জাবি পায়জামা
পায়জামা পরে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে নিজের মনেই সে বিড়বিড় করতে থাকে, এমন একটা লুক দেব না ছেমরি, তুই দেখে অজ্ঞান হয়ে যাবি। আমার সুগা ভাইয়ের বিয়ে বলে কথা, একটু না সাজলে হয়? ঠোঁটগুলো কেমন যেন কালো কালো লাগছে, দেখি ছেমরির একটা লিপস্টিক পাই কিনা। এই তো, এইটাই হালকা করে লাগিয়ে নিই, না হলে আবার সবাই বুঝে যাবে যে আমি লিপস্টিক লাগাইছি। বিয়ে করলে সব ব্যাটারি বউয়ের কথায় উঠতে হয় বসতে হয়, এতে কোনো সন্দেহ নেই। আমি এই কদিনেই মাফিয়া কিং থেকে বউ পাগল মাফিয়া কিং এ পরিণত হয়েছি, ভাবা যায়? আজ কেন জানি তের শরীরটা ভীষণই দুর্বল লাগছে। এই কাজ তো আগেও করেছে, তবু এত হয়রানি সে কখনোই হয়নি। কাজের মাঝে একসময় সে হঠাৎই বসে পড়ে। জাঙ্কুকের ফুপি সকাল থেকে খেয়াল করেছে তে অনেক কাহিল, তাই সে তের কাছে গিয়ে তাকে বলে, মা একটু জিরিয়ে নাও, এত পরিশ্রম করলে শরীর খারাপ করবে, বাকি কাজগুলো না হয় আমরা করব। তে প্রতি উত্তরে হাসি মুখে বলে, না ফুপি আমি ঠিক আছি, আপনি চিন্তা করবেন না, আর অল্প কাজই তো বাকি আছে। আপনি যান, রেডি হয়ে আসুন, আর একটু পরেই তো দুই ভাই রেডি হয়ে নিচে নামবে। জাঙ্কুকের ফুপি যেতে চায় না, তবুও তে জোরাজুরির কারণে সে যেতে বাধ্য হয়। সময়ের সাথে তাল মিলিয়ে তের শরীর আরো খারাপ হচ্ছে, এখন তো মাথাও ঘোরাচ্ছে, বমি বমি পাচ্ছে। এক সময় নিজের শরীরের সাথে তে পেরে ওঠে না, অজ্ঞান হয়ে পড়ে যায় মেঝেতে। নিচে হঠাৎই শোরগোল শুরু হয়। জাঙ্কুকে কিছু বুঝতে না পেরে তড়িঘড়ি করে নিচে নেমে আসতেই তের এই অবস্থা দেখে তার বুকের ভিতরটা মুচড়ে ওঠে। তাড়াতাড়ি করে সকলকে সরিয়ে সে তের অচেতন দেহখানি কোলে তুলে নিজের রুমে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। জাঙ্কুক তের মুখের উপরে উবুর হয়ে বসে এক হাত ঘষতে থাকে। এই সেমরি, সেমরি ওঠ, ওঠ বলছি, বন্দির বাচ্চা, তোকে উঠতে বলছি, আমি কিন্তু রেগে যাচ্ছি, তাড়াতাড়ি ওঠ, পরে না হলে আমি তুলকালাম বাতিয়ে দেব। এই তে ওঠো না প্লিজ, আমি আর জীবনও মদ সিগারেট শুয়েও দেখবো না, সত্যি বলছি, প্রমিস, প্লিজ ওঠো না জান, দেখো আমি কান্না করছি, প্লিজ একবার কথা বলো। এই সেমরি উঠিস না কেন? জাঙ্কু থাম তুই, তে অজ্ঞান হয়ে গেছে, তুই চেঁচামেচি করলে কি ওর জ্ঞান ফিরবে? আমি ডাক্তারকে কল করছি, উনি আসছেন, তুই শান্ত হ, মাথা ঠান্ডা কর। ফুপির আশ্বাস পেয়ে জাঙ্কুক একটু শান্ত হলো, তার দু চোখ পলকহীন ভাবে তের দিকে চেয়ে আছে। প্রায় মিনিট 20 পর ডাক্তার আসে, তারপর তেকে চেক করতে থাকে। জাঙ্কুক ভয় মিশ্রিত কণ্ঠে বলে, ও ও ও কি আমাকে ছেড়ে চলে গেছে? ওর কিছু হয়নি তো? কি হলো ডাক্তার, কিছু বলুন আপনি। উনি অন্তঃসত্ত্বা, এই অবস্থায় এত কাজ করা ঠিক হয়নি, তাই ক্লান্তির কারণে আর সুগার ফল করায় উনি মাথা ঘুরিয়ে পড়ে গেছেন। তবে চিন্তার কিছু নেই, একটু বিশ্রাম নিলে সব ঠিক হয়ে যাবে, আর জ্ঞান ফিরলেই ওনাকে কিছু খাইয়ে দেবেন। ডাক্তারের কথা শুনে জাঙ্কুক বরফের মতো জমে যায়। তার সন্তান আসছে, তার ছোট্ট অস্তিত্ব তের গর্ভে ধীরে ধীরে বড় হচ্ছে। এর যে খুশির আনন্দের মুহূর্ত বোধহয় জাঙ্কুকের জীবনে আসেনি। পুরো দুনিয়া তাকে দিয়ে দিলেও বুঝি এই আনন্দের সমান হবে না। বাড়ির সবার মাঝে যেন দ্বিগুণ খুশি বেড়েছে। ফুপি তো আনন্দ ধরে না, খবরটা শোনা মাত্র সিজদায় লুটিয়ে আল্লাহকে অসংখ্যবার ধন্যবাদ জানিয়েছে। কিন্তু জাঙ্কুকের এমন বিধ্বস্ত অবস্থা দেখে তার মনের সংশয় বুঝতে পারছে না। জাঙ্কুক বাবা, তুই কি খুশি হসনি বাবা? তোমরা সবাই বরযাত্রীতে চলে যাও, আমি এতে বাড়িতেই থাকবো, দেরি করো না, সময় হয়ে যাচ্ছে। জাঙ্কুকের কথা কেউ ফেলতে পারে না, তাই সবাই বরযাত্রী চলে যায়। এখন শুধু বাড়িতে জাঙ্কুক আর তে। জাঙ্কুক ঘরময় পায়চারি করতে থাকে, আমার সন্তান আসবে, জীবন জাঙ্কুকের সন্তান, আমি ওকে নিয়ে পার্কে খেলতে যাব, ওর সাথে মিলে তেকে অনেক জ্বালাবো, ক্রিকেট খেলবো। কিন্তু ছেলে হবে নাকি মেয়ে? মেয়েই হবে, একদম বাবার মতো হবে, আমার ছোট্ট প্রিন্সেস। ইয়াহু, আই এম গোইং টু এ ফাদার। জাঙ্কুকের এত জোরে চিৎকার শুনে তে ধরফড়িয়ে উঠে বসে, তার বুক কাঁপতে থাকে, যেন মাত্র ভূ কেঁপে ভূমিকম্প হয়েছে। তে বেবি, ঠিক আছো তুমি? এভাবে চিল্লাচ্ছেন কেন, কিছু হয়েছে? খুশিতে চিল্লাচ্ছি বেবি, আমি বাবা হতে চলেছি, আমার লিলিপুট আসবে শীঘ্রই। আপনি বাবা হতে চলেছেন তো আমার কি? সরুন, রাজ্যের কাজ পড়ে আছে, এগুলো শেষ করতে হবে। জাঙ্কুক হকচকিয়ে ওঠে, এই মেয়ে পাগল
পাগল হয়ে গেছো নাকি তুমি? আমি বাবা হয়েছি মানে তুমি মা হতে যাচ্ছ। জাঙ্কুকের কথায় তের হুঁশ ফেরে। খুশিতে সে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরে বলে, সত্যি বলছেন আমি মা হতে যাচ্ছি? তাহলে কি আমি মিথ্যে বলছি, নাকি আমার বউ আরেকটা আছে? তে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরে কেঁদে দেয়। এই মুহূর্তটা আসলে প্রত্যেকটা মা বাবার জন্যই স্পেশাল। বাকি সবাই কথায় ওরা চলে গেছে বিয়েতে আমাকে রেখে। নয়তো কি তুমি ভেবেছিলে এই অবস্থায় আমি তোমাকে যেতে দেব বিয়েতে? এমনিতেই তোমার পানিশমেন্ট আছে। তুমি নিজের সাথে আমার বাচ্চাকেও অসুস্থ করেছো, তাই ডাবল পানিশমেন্ট। বুক চিনচিন করছে হায়, জাঙ্কুক ছেমরিকে কাছে চাই, আমরা দুজনে পদ্মার পানিতে ডুবে যাই, ছেমরিকে ছুঁয়ে দিলে হায়, ছেমরি প্রেগনেন্ট হয়ে যায়। আয়নার সামনে ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে মোছার সময় জাঙ্কুকের গানের সুরে ঠোঁট মিলাতে থাকে। এদিকে সদ্য গোছল সেরে বাথরুম থেকে বের হওয়ার সময় জাঙ্কুকের আজগবি গান তে শুনতে পায়। জাঙ্কুকের পেছনে দাঁড়িয়ে সে করুণ কণ্ঠে বলে, আল্লাহ কি আপনার শরীরে এতটুকু লাজ লজ্জা দেয়নি? বেশরম বেহায়া পুরুষ, আমার এইটুকু মান সম্মানের রেহাই দিতে মন চায় না আপনার? জাঙ্কুক পিছনে ফিরে দুহাত প্রসারিত করে তেকে নিজের বাহু ধরে টেনে নেয়। তারপর তের ঘাড়ে মুখ গুজে বলে, জাঙ্কুক নামক বউ পাগল নির্লজ্জ পুরুষকে স্বেচ্ছায় বিবাহ করে তুমি অনেক আগে নিজের সম্মান জলাঞ্জলি দিয়েছো। এখন আর খোয়ানোর মতো কোনো কিছুই বাকি নেই তোমার। আসো তোমায় আরেকটা গান শোনাই। এই না প্লিজ। জাঙ্কুক আর না, এখন কিন্তু আমার কিডনিতে হার্ট অ্যাটাক হবে। আরে আগে শোনো না। আমি বাকে আমার মনটা বাকে, আজ পাইলাম না আমার মনে চিনিতে, এমন রে মন খালি চেমড়ি চেমড়ি করে। এবার সত্যি সত্যি তে কেঁদে দেয়। জাঙ্কুক তাড়াতাড়ি করে তের গালে একটি চুমু খেয়ে বলে, কি হলো জান, কাঁদছো কেন? এইটুকু শুনেই কান্না করে দিলে? এই জাঙ্কুকের ঝুলিতে এখনো অনেক বুলি আছে, সেগুলো শুনিয়ে বাচ্চা কেন নাতিপুতিও বড় করা যাবে। তে চোখ পুছে জাঙ্কুকের দিকে তাকায়। মাথায় তারও দুষ্ট বুদ্ধি খেলে গেছে। এতদিন তো আপনার গান শুনলাম, আজ না হয় আমার একটা গান শুনে শোনাও। হিমডিম আন্ডা, কলের পানি ঠান্ডা, চুলার পানি গরম, মাফিয়া কিং এর নাই শরম, ঠান্ডায় পারছে ডিম, আই হেট ইউ মাফিয়া কিং। কি আমাকে আই লাভ ইউর জায়গায় হেট ইউ বলা? তবে রে। তে জাঙ্কুককে ছাড়িয়ে দৌড়ানো শুরু করে। জাঙ্কুকও তার পিছু পিছু দৌড়াতে থাকে। এক সময় তে বাধ্য হয় জাঙ্কুকের কাছে ধরা পড়তে। জাঙ্কুক তেকে নিজের কাছে জড়িয়ে গভীর চুম্বনে লিপ্ত হয়। বিয়ে বাড়ির দোতলা বারান্দায় দাঁড়িয়ে শকুনের দৃষ্টিতে ইউনো তাকিয়ে আছে এক সারি সাদা বিএমডব্লিউ গাড়িগুলোর দিকে। বরযাত্রীর গাড়ি, এখানেই আছে তার স্বপ্নের নারী। এই তো আর কিছুক্ষণ, তারপরেই তার স্বপ্নের নারী সম্পূর্ণভাবে তার হতে চলেছে। দুই হাতের হাতা গুটিয়ে স্থির চোখে তাদের আশার দিকে চেয়ে আছে সে। কিন্তু অবাক করা বিষয়, সকলে নেমে গেলেও তের দেখা মিলল না ইউনোর। ইউনো তো তের আগমন নিয়ে নিশ্চিত ছিল, তাহলে কেন সে তার নজরে ধরা দিল না? তৎক্ষণাৎ ইউনোর মোবাইলে তার গার্ডের কল আসে। স্যার, আমি ভালো করে নজর রেখেছি, ম্যাডামকে দেখতে পাইনি, মনে হয় ম্যাডাম বিয়েতে। লোকটার কথা শেষ করার আগে ইউনো কল কেটে দেয়। রাগে তার ভেতরটা জ্বলে যাচ্ছে। এত প্ল্যান, এত ব্যবস্থা, সব কি তাহলে মাটি হয়ে গেল? না, ইউনোকে দমানো এত সহজ না। প্ল্যান 1 কাজ করেনি তো কি হয়েছে, প্ল্যান বি অ্যাপ্লাই করব। তবু তুমি আমার কাছ থেকে বাঁচতে পারবে না তে, তোমাকে তো আমার হতেই হবে। বিয়েতে আসনি তার মানে যে আমার হাত থেকে বেঁচে যাবে এমন না। খুব শীঘ্রই আমাদের দেখা হচ্ছে। জিমিনকে নিয়ে বাড়ি ফিরতে সকলেরই অনেক দেরি হয়ে যায়। রাত তখন অনেক, তবুও জিওন মেনশনে অনুষ্ঠানের আমেজ। রাতও যেন দিনের মতোই মনে হচ্ছে। তে নিজের হাতে ডালা সাজিয়ে জিমিনকে ঘরে তোলে। তের শরীর কিছুটা খারাপ থাকায় তাকে কোনো কাজ করতে দেওয়া হয় না, বরং সার্ভেন্টদের সাথে হাতে হাত লাগিয়ে অতিথিদের আপ্যায়ন করছে জাঙ্কুক। এতে অনেকেই মজা নিচ্ছে। মাফিয়া কিং বিয়ের পর বউয়ের চাকর হয়ে গেছে, কিন্তু জাঙ্কুকের এসব গায়ে মাখছে না। তার কাছে তের সুস্থতা সবার আগে। অন্যদিন হলে এদের মেরে জাঙ্কুক
কাম তামাম করে দিত। কিন্তু আজ একটা শুভ দিন, হাত নোংরা করতে চায় না সে। রাত গভীর হওয়ায় জাংকুক থেকে এক প্রকার জোর করে ঘুমাতে পাঠিয়ে দেয়। তেও বাধ্য মেয়ের মতো তাদের ঘরে প্রবেশ করে। দ্বিতীয় তলায় বলতে গেলে তে একাই থাকে, আর বাকি সবাই নিচে। রুমে ঢুকে গর্জিয়াস শাড়ি খুলে একটা ঢিলে ঢালা গ্রাউন্ড পরে নেয় তে। তারপর এসি ছেড়ে বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে পড়ে সে। কাজ তেমন না করলেও রাজ্যের ক্লান্তি এসে জমা হয়েছে তের শরীরে, তাই ঘুমের রাজ্যে তলিয়ে যেতে বেশি সময় লাগে না। তে যখন গভীর ঘুমে, তখন সকলের অজান্তে ইউনো তাদের রুমে প্রবেশ করে। হালকা আলোতে বিছানার উপর ঘুমন্ত তেকে দেখতে এক পরীর চেয়ে কম লাগছে না। ইউনো বেশ কিছুক্ষণ এক নজরে তার চেহারার দিকে তাকিয়ে থাকে। এই মায়া তাকে বশীভূত করেছে বহুবার। আর নয় অপেক্ষা, তুমি শুধু আমার। হাজার জনের প্রাণ ঝরলেও তোমায় আমি আমার খাঁচায় বন্দি করব আজীবনের জন্য। ইউনো তেকে নিয়ে যাওয়ার জন্য তাকে স্পর্শ করতে যাবে, ঠিক ওই সময় কারো রুক্ষ কণ্ঠ তার কানে ভেসে আসে। আর এক চুল পরিমাণ এগোলে চাপাটি দিয়ে তোর হাত দেহ থেকে ছিন্ন করে দেব। ইউনো ভয়ে ভয়ে পেছনে তাকায়। তার ঠিক পেছনে পকেটে হাত গুজে ঠায় দাঁড়িয়ে আছে জাংকুক। মুখে বাঁকা হাসি যেন পরিবেশকে আরো রহস্যময় করছে। ইউনোর বিস্মিত মুখ দেখে জাংকুক আরো বিস্তর হাসে। কি ভেবেছিস তুই আমার জানকে আমার থেকে আলাদা করে নিতে চাইবি, আর আমি কিছুই জানতে পারবো না? সো সিলি, আই ডিড নট এক্সপেক্ট দিস ফ্রম ইউ, ইউনো। তুই যেদিন প্রথম আমার তের দিকে কুনজর দিয়েছিলি, সেদিনই আমার কাছে খবর পৌঁছে গিয়েছিল। কিন্তু আমি কেন কিছু করিনি জানিস? কারণ আমি তোকে হাতে নাতে ধরতে চেয়েছিলাম। ইউনো এবার চোখ মুখ শক্ত করে তার বন্দুকটা জাংকুকের দিকে তাক করে। তারপর বলে, জেনেছিস ভালো, কিন্তু তুই আমার কিছুই করতে পারবি না। আমি তো তেকে নিয়ে যাবই, সেই সাথে তোর পুরো সাম্রাজ্য আমার হবে। তোর কোনো ধারণা নেই আমার ক্ষমতা। ইউনো এর কিছু বলার আগেই জাংকুক সাইলেন্সার লাগানো বন্দুক দিয়ে তার হাত বরাবর একটি গুলি করে। আসম্মিক এই আক্রমণে ইউনো কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। হাতে গুলি লাগার যন্ত্রণা প্রকাশ করার জন্য চিৎকার করতে নিলে জাংকুক তার মুখ চেপে ধরে। তে তখনও গভীর ঘুমে। ইউনোর চিৎকার শুনলে তের ঘুম ভেঙে যাবে, সেই সাথে পরিস্থিতি সামলানো জাংকুকের জন্য কঠিন হবে। জাংকুক নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ইউনোকে চেপে ধরে তাকে নিজের সিক্রেট রুমে নিয়ে যায়। যেহেতু অন্যান্য গার্ডরা অলরেডি সেখানে দাঁড়ানো ছিল, তারা ইউনোকে একটি পিলারের সাথে বেঁধে ফেলে। কি জানি বলেছিলি, তোর অনেক ক্ষমতা হতে পারে, কিন্তু সেটা মাফিয়া কিং জিওন জাংকুকের থেকে বেশি নয়। যেও এসিএল নিয়ে এসো, এর দু হাত আমি ঝলসে দেব। এই দু হাত দিয়ে ও আমার থেকে স্পর্শ করার দুঃসাহস দেখিয়েছে। যেও জাংকুকের কথা মতো এক গ্যালেন এসিএল নিয়ে হাজির হয়। জাংকুক নিজে ইউনোর দু হাত সেই এসিডের গ্যালনের ভিতর ঢুকিয়ে দেয়। সাথে সাথে ইউনোর ভয়ঙ্কর চিৎকারে যেন পুরো রুম কাঁপতে থাকে। জাংকুক এবার ইউনোর গালে দুটি গুলি করে তাকে চিরদিনের জন্য শয্যাশয়ী করে। স্যার, লাশটাকে এখন হাসপাতালে পাঠাবো? না, কেটে ছোট ছোট করে আমার মন্টু ঝন্টুকে খেতে দাও। আমার বাচ্চাগুলো অনেকদিন ধরে মানুষের মাংসের স্বাদ পায় না। এর কলিজাটা দেবে মন্টুকে, আর ব্রেনটা দেবে ঝন্টুকে। ওকে স্যার। প্রায় আধ ঘন্টা শাওয়ার নিয়ে বাথরুম থেকে বের হয়ে আসে জাংকুক। গা থেকে ইউনোর সব রক্ত শুভ্র পানির দ্বারা মুছে গেছে। এখন সে পানির মতোই পবিত্র। গায়ে টি শার্ট জড়িয়ে জাংকুক বিছানায় তের পাশে শুয়ে পড়ে। তারপর তেকে নিজের কাছে টেনে নেয়। জাংকুকের ঠান্ডা স্পর্শ অনুভব করায় তের ঘুম ভেঙে যায়। পিট পিট করে তাকাতেই সে জাংকুককে দেখতে পায় নিজের খুব কাছে। একটি মুচকি হাসি দিয়ে তে জাংকুকের আরো কাছে চলে যায়। ঘুম ভাঙিয়ে দিলাম নাকি? এখন একটু কোলে তুলুন তো আমায়। ইস, শখ কত! তোর মতো ধামড়িকে কোলে তুলে নিলে আমি চ্যাপ্টা হয়ে যাব। এখন তো আবার তুই একলা না, সাথে তোর বাচ্চা পাটিও আছে। তো কি হয়েছে? ও তো খুব ছোট। এই, দূরে থাক ছেমড়ি। সুযোগ পেয়ে তুই আমার ইজ্জত লুটতে চাচ্ছিস? ভুলে যাস না আমি বিবাহিত, আর আপনার বউটা আমি। তাই আমি তো আজকে আপনার কাছে যাবই। দেখি কে আটকায়। ছেড়ে দে আমায় শয়তান। তুই আমার দেহ পাবি, কিন্তু মন পাবি না। 5 বছর পর। তে, এই তে, দেখে যাও তোমার ছেলে
আমার এত দামি ছুটটার সাথে কি করেছে। তে তখন রান্নাঘরে তার একমাত্র ছেলে টেকুকের জন্য নুডলস রান্না করছিল। ভারী দুষ্ট হয়েছে টেকু, একেবারে জাংকুকের কার্বন কপি। মাঝে মাঝে জাংকুকও টেকুকের সাথে পেরে ওঠে না, তবে টেকু খুবই মা ঘেঁষা। কিছুক্ষণ মাকে না দেখতে পেলেই হাত পা ছুড়ে কাঁদতে থাকে। এটা মাঝে মাঝে বিরক্তিকর কারণ হয়ে দাঁড়ায় জাংকুকের জন্য, কারণ এর ফলে সে তের সাথে রোমান্টিক মুহূর্ত কাটাতে পারে না। তে চুলা বন্ধ করে খুন্তি হাতে নিয়ে উপরে যায়। এভাবে সারের মতো চেঁচাচ্ছ কেন? চেঁচাবো না, দেখো তোমার আদরের ছেলে আমার প্রিয় স্যুটটার সাথে কি করেছে, রং মেখে একাকার করে দিয়েছে। ওহ, এই ব্যাপার, এটার জন্য আমাকে উপরে উঠালে অন্য স্যুট পরে যান, এটা ড্রাই ওয়াশে দিলেই রং উঠে যাবে। বাহ, তুমি একবারও টেকুকে কিছু বলবে না? কি বলবো ওকে, বাচ্চা মানুষ, এমন একটু আধটু দুষ্টামি তো করবেই। ও দুষ্টামি করবে না তো কি আপনি করবেন? ঠিক তখনই ছোট্ট একটা দেহ তের পা জড়িয়ে ধরে বলে, আম্মা। ছেলের কণ্ঠ শুনে তে তাকে কোলে তুলে নেয়। আমার বাবাটা কার্টুন দেখা শেষ? আম্মা কোথায় পেতে? ওরে আমার বাবা, এই তো আমার রান্না প্রায় শেষ, চলো আমরা নিচে যাই। বাহ, আমার কোনো দাম নেই, কেন যে এই লিলিপুটটাকে জন্ম দিয়েছিলাম, বড় একটু কাছে পাই না তার জন্য সতীন জন্ম দিয়েছি। কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে, কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে। গান গাইতে গাইতে জাংকুক বাসা থেকে বের হয়ে যায়। রাতের আধারে সে ভয়ঙ্কর মাফিয়া কিং হলেও দিনের আলোতে কিন্তু বউ পাগল জাংকুকই রয়ে গেল। সো বাটারফ্লাইস, গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট কোনো গল্পে। টাটা।